এখনকার আলোচনার বিষয় হলো জেট স্ট্রিম। জেট স্ট্রিম দুটো শব্দের সমন্বয়, জেট এবং স্ট্রিম। প্রথমে আসি এই জেট এই শব্দটির বিষয়ে। জেট কথাটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। জেট কথাটার অর্থই হলো স্ট্রং, ন্যারো, কন্টিনিউয়াস ফ্লো। এটা গ্যাসিয়াস ফ্লো হতে পারে বা লিকুইড ফ্লো হতে পারে। তো জেট কথাটার সঙ্গে যে জিনিসটার ঘনিষ্ঠ যোগ আছে সেটা হলো কি ন্যারো স্ট্রিম, ন্যারো চ্যানেল, ন্যারো ফ্লো বাট কন্টিনিউয়াস ফ্লো। আর এটার সঙ্গে গতির যোগ আছে। জেট কথাটা নর্মালি এরোপ্লেন, এয়ারপ্লেন, আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারের মোশনের ক্ষেত্রে, স্পিডের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। এবারে সেখানে যে কথাটা জেটের সঙ্গে রিলেটেড, প্রথম কথাটা হচ্ছে ন্যারো কন্টিনিউয়াস ফ্লো, আর দ্বিতীয় কথাটা হচ্ছে স্পিড। স্পিড বলতে কি বুঝি না, কতটা কতটা পথ অতিক্রম করে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে, দ্যাট ইজ দ্য স্পিড। নর্মালি জেট স্ট্রিম, জেট ইঞ্জিন এই কথাগুলি যখন আমরা বলি, জেট ইঞ্জিন কথাটি যখন আমরা বলি, সেটার সঙ্গে টেরিফিক স্পিডের যোগ থাকে। অনেক সময় স্পিড এতটাই দ্রুতগামী হয় তাকে সুপারসনিক স্পিড বলা হয়। সনিক কথাটার মানে হলো সাউন্ড। সাউন্ডের থেকে যখন গতি বেশি হয় তাকে বলে সুপারসনিক। তাহলে জেট কথাটার অর্থ এখানে পরিষ্কার হওয়া প্রয়োজন। এটা আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারের ঘটনা এবং এটা স্ট্রং, ন্যারো, কন্টিনিউয়াস গ্যাসিয়াস ফ্লো অ্যান্ড উইথ টেরিফিক স্পিড। এখানে আমি একটা কথা বলে রাখি, সুপারসনিক ট্রাভেল রেট যেটা, সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাট সি লেভেলে শব্দের গতিবেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এটা নর্মালি হচ্ছে সুপারসনিক ট্রাভেল রেট। আর স্পিড অফ জেট স্ট্রিম নর্মালি কত হয়, 160 কিলোমিটার পার আওয়ার টু 350 কিলোমিটার পার আওয়ার। তো এইটা যথেষ্ট গতি সম্পন্ন। তাহলে জেট স্টিমের কথার প্রথম অর্থ যে জেট, সেটার সঙ্গে স্ট্রং, ন্যারো, কন্টিনিউয়াস ফ্লো, এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে গভীর স্পিড, টেরিফিক স্পিড। স্পিডের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে জেট কথাটা স্পিড এবং একটা স্ট্রং, ন্যারো, কন্টিনিউয়াস চ্যানেল বা ফ্লোকে ডিফাইন করে। এরপরে যে কথাটা আসি সেটা হচ্ছে স্ট্রিম। স্ট্রিম কথাটার সঙ্গে আমরা ভূগোলের ছাত্রছাত্রীরা কম বেশি সবাই পরিচিত। স্ট্রিম কথাটার মানে কি, যার একটা মিয়েন্ডারিং মুভমেন্ট থাকবে বা কার পথ, নদীর মতো সর্পিল গতি, দ্যাট ইজ দ্য স্ট্রিম। স্ট্রিমের কি হয়, একটা আপার বাউন্ডারি থাকে, একটা লোয়ার বাউন্ডারি থাকে। রিভারের কি হয়, রাইট হ্যান্ড বাউন্ডারি, লেফট হ্যান্ড বাউন্ডারি। তো এখানে স্ট্রিম কথাটা মানে কি, যার একটা আপার এবং লোয়ার বাউন্ডারি থাকে, যে চ্যানেলের ভেতরে বাতাসটা বয় তার আপার এবং লোয়ার বাউন্ডারি থাকে। তাহলে স্ট্রিম কথাটা জেট স্ট্রিমের যে জিনিসটাকে ডিফাইন করছে তা হলো এটা রিভার লাইক কার্ভ পথ। কিন্তু দেখো কার্ভেচার দু রকমের হতে পারে। দেখো স্নেক যখন মুভ করে, রিভার যখন মুভ করে, সে কি করে না প্লেনের সঙ্গে অ্যাডজাস্ট করে মুভ করে। আই মিন সাপ যখন মুভ করে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে তার মুভমেন্ট হয়, তাহলে ওর ভার্টিক্যাল কোনো চেঞ্জ হয় না তলের, বাট হরাইজন্টালি একবার রাইট হ্যান্ড সাইডে একবার লেফট হ্যান্ড সাইডে মুভ করে। আবার যখন গ্যালোপিং হর্স, লাফ দিয়ে যাওয়া হর্স যখন যায়, তখন ও কি হয়, যে লাইন বরাবর এগোচ্ছিল সেই লাইনটা ঠিকই থাকে, একই দিকে এগোয়, কিন্তু হর্সের উচ্চতা একটু বাড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে। তাহলে এর ভার্টিক্যাল তলটারও পরিবর্তন হয় এবং হরাইজন্টাল তলটারও পরিবর্তন হয়। তাহলে জেট স্ট্রিম প্রথম কথা আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা, বায়ুমণ্ডলের উচ্চ স্তরের ঘটনা। তার মানে এই নয় এটা ট্রোপোস্ফিয়ারের বাইরের ঘটনা। তোমরা জানো ঝড় ঝঞ্ঝা ইত্যাদি ঘটনাগুলি ট্রোপোস্ফিয়ারের ভেতরে সীমাবদ্ধ থাকে। এটা আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারের ঘটনা নিশ্চয়ই করে, কিন্তু এটা ট্রোপোস্ফিয়ারের ভেতরেই সীমাবদ্ধ থাকে। বলা ভালো আপার লেয়ার অফ ট্রোপোস্ফিয়ারের ঘটনা। ট্রোপোস্ফিয়ারের এক্সটেন্ট কতখানি না, অন অ্যান অ্যাভারেজ 18 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। এটা কি, এটা স্ট্রং ন্যারো চ্যানেল অফ এয়ার ফ্লো।
এই এয়ার ফ্লো এর একটা আপার বাউন্ডারি থাকে এবং একটা লোয়ার বাউন্ডারি থাকে। এর টেরিফিক স্পিড, তার জন্য এর নাম জেট। আর কিরকম বলতো, একটা ফিতে বা রিবন লাইক, স্ট্রিপ লাইক এর পথটা হয়। আর এর হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যে কার্ভেচার, সেটার কিন্তু পরিবর্তন ঘটে। খুব সংক্ষেপে বলতে গেলে ও হর্সের মতো গ্যালোপিং মোশনও এর লক্ষ্য করা যায়, এবং তার সাথে সাথে একই সঙ্গে সর্পিল গতি, মানে হরাইজন্টাল যে প্লেনটা, সে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে মুভ করতে থাকে। এই ছবিটাতে আমরা দেখাতে চেয়েছি, দেখো কেমন ভাবে এই জেট স্টিমের কার্ভেচারের পথ হয়ে থাকে। দেখো, এটা যদি জেট স্টিম হয়, জেট স্টিম নর্মালি ভূপৃষ্ঠ থেকে 9 থেকে 12 কিলোমিটারের ওপর নিচের ভেতরে ওঠানামা করে। তাহলে দিস ইজ দ্য ভার্টিক্যাল রেঞ্জ, ইটস দ্য ভার্টিক্যাল রেঞ্জ, ওকে, ইটস দ্য ভার্টিক্যাল রেঞ্জ, ইটস দ্য ভার্টিক্যাল রেঞ্জ 9 থেকে 12 কিলোমিটার, ওকে। This is the vertical extent. Horizontal plane টা কিরকম, না 30 ডিগ্রি নর্থ যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে বলো, টু 40 ডিগ্রি নর্থ পর্যন্ত এর অসিলেশন হয়। This is the horizontal curvature, okay. তাহলে কিরকম, না এ ভার্টিক্যাল এক্সটেন্ডও এর যথেষ্ট বেশি লক্ষ্য করা যায় এবং হরাইজন্টাল কার্ভেচারও লক্ষ্য করা যায় অনেকটা। দেখো, এইটা একটা সিসমিক ওয়েভের ছবিকে আমি এখানে কপি করেছি। এই সিসমিক ওয়েভে কিরকম একই সঙ্গে প্রপাগেশন ডিরেকশনের সঙ্গে হরাইজন্টাল তল এবং ভার্টিক্যাল তলের পরিবর্তন ঘটছে, জেট স্ট্রিমের ঘটনাটা ঠিক সেরকম ঘটে থাকে। আচ্ছা, তাহলে জেট স্টিম আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা, এটা ট্রোপোস্ফিয়ারের ভেতরেই সীমাবদ্ধ থাকে। অন অ্যান অ্যাভারেজ ট্রোপোস্ফিয়ারের হাইট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। কেন 18 কিলোমিটার, সেটা তোমরা অলরেডি জানো যে পৃথিবী হচ্ছে একটা স্ফিয়ার। স্ফিয়ার হলে কিরকম হয়, নর্থ সাউথের এক্সটেন্ট অনেক কম হয়, ইন কম্পারিজন ইস্ট ওয়েস্টের এক্সটেন্ট অনেক বেশি হয়। তাহলে এই পোলের যতটা ট্রোপোস্ফিয়ারের হাইট, ইকুয়েটরে তার থেকে হাইটের নড়চড় ঘটে, সেজন্য অন অ্যান অ্যাভারেজ জেট স্টিম 9 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখা যেতে পারে। এখানে আমি বলে রাখি, অ্যাটমসফিয়ারিক ক্ষেত্রে ওরকম ওয়াটার টাইট বাউন্ডারি কিছু হয় না, এই উচ্চতারও খানিক রদবদলও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে যে কথাটায় আসছি, জেট স্টিম কিরকম, গরম না ঠান্ডা? জেট স্টিম কিন্তু গরম বাতাস, ওকে। জেট স্টিম হচ্ছে জিওস্ট্রফিক উইন্ড, বা জেট স্টিম সম্পর্কে বলছে জেট স্টিম ইজ জিওস্ট্রফিক ইন নেচার। জিওস্ট্রফিক কথাটার মানে কি, না জিওস্ট্রফিক কথাটার মানে হচ্ছে যে বাতাস অক্ষাংশের সমান্তরালে বয়। আমাদের ল্যাটিটিউড গুলো কেমন করে আছে, এরকম ভাবে আছে না, নর্থ টু সাউথ নয়, ইস্ট টু ওয়েস্ট। ইস্ট, এটা ইস্ট ধরি, ওরিয়েন্টেশন ইস্ট ওয়েস্ট বা ওয়েস্ট টু ইস্ট, এর প্যারালালে অবস্থান, এইটার প্যারালালে বয় জেট স্টিম। জেট স্টিম কখনো নর্থ সাউথে বয় না, আইদার এদিকে বইবে অথবা এদিকে বইবে। এরকম বাতাসকে জিওস্ট্রফিক উইন্ড বলে। জেট স্টিম ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার, ওকে। আর জেট স্টিম ইস্ট টু ওয়েস্ট অথবা ওয়েস্ট টু ইস্ট বইতে পারে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, জেট স্টিম ইস্ট টু ওয়েস্ট বয় বা ওয়েস্ট টু ইস্ট বোক, রাদার আইসোবারের প্যারালাল ফ্লো করে, যাই করুক না কেন, এ কিন্তু মিয়ান্ডারিং পথ ফলো করতে করতে ইস্ট টু ওয়েস্ট অথবা ওয়েস্ট টু ইস্ট বয়। রাদার জিনিসটা এরকম হয়, কখনো নর্থ সাউথে বয় না। এর যদি ফ্লোয়িং ডিরেকশনটা দেখো, আলটিমেট ফ্লোয়িং ডিরেকশনটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, অথবা এই ফ্লোয়িং ডিরেকশনটা ইস্ট টু ওয়েস্টেও হতে পারে। তাহলে মিয়েন্ডারিং পথ ফলো করে, বাট ফ্লোজ প্যারালাল টু দ্য ল্যাটিটিউড, ফ্লোজ প্যারালাল টু দ্য আইসোবার লাইন। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি জেট স্টিমের, এটা জিওস্ট্রফিক ক্যারেক্টার। জিওস্ট্রফিক ক্যারেক্টার মানে কি, ওয়ার্ম এয়ার ফ্লো, গরম বাতাস। আর ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি, জেট মানে হচ্ছে ফাস্টার মুভিং এয়ার, খুব দ্রুতগামী বায়ু প্রবাহ। এবং বারবারই বলছি, এটা ট্রোপোপজের ভেতরে এই ঘটনাটি সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এবারে আসছি জেট স্টিমের ওয়েভলেন্থ কত। জেট স্টিম তো কার্ভেচার পথে প্রবাহিত হয়। জেট স্টিমের যদি আমি বলি, স্ট্রিম কথাটা যখনই বলছি তখন নট লিনিয়ার, লিনিয়ার হলো এটা কার্ভ পথ ফলো করে, নট টোটো লিনিয়ার। মানে জিনিসটা কিরকম হয়, জেট স্টিম এরম ভাবে বয় না, কার্ভ পথ।
এই কার্ভ পথের ওয়েভলেন্থ কত হয়? ওয়েভলেন্থ মানে তোমরা জানো এই কার্ভেচারের মাথা থেকে ক্রিস্ট থেকে এই মাথার যে horizontal distance তাকে বলে ওয়েভলেন্থ। ওকে, তাহলে ওয়েভলেন্থ জেট স্ট্রিমের যে কার্ভেচার দুটোর ভেতরে যে ডিস্টেন্স ওয়েভলেন্থ কত না 6000 কিলোমিটার থেকে 8000 কিলোমিটার। তার মানে বুঝে নাও জেট স্ট্রিম কতটা শক্তিশালী। ওর দুটো ক্রিস্ট বা মাথার ভেতরে ডিস্টেন্স হচ্ছে মিনিমাম ডিস্টেন্স 6000 থেকে 8000 কিলোমিটার। তাহলে ওয়েভলেন্থ জিনিসটা কি না ডিস্টেন্স বিটুইন দ্য টু ক্রিস্ট। ক্রিস্ট মানে মাথা বা শীর্ষ, দুটো মাথা বা শীর্ষ, এই একটা শীর্ষ বা মাথা, এই একটা শীর্ষ বা মাথা। কারণ ওয়েভের আকারে যে স্টিম প্রবাহিত হয় এই দুটো মাথার ভেতরে যে হরাইজন্টাল ডিস্টেন্স, যে লিনিয়ার ডিস্টেন্স তাকে বলে ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থ কি? ওয়েভ ভেলোসিটি বাই দ্য ফ্রিকোয়েন্সি। ভেলোসিটি মানে কি যে গতিতে বাতাস বইছে এবং কি টাইম ইউনিটে বইছে। ওয়েভ ভেলোসিটি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। ওয়েভ ভেলোসিটি জিনিস, তাহলে ওয়েভলেন্থ কে h দিয়ে প্রকাশ করা হয়, দ্যাট ইজ h ওয়েভলেন্থ। এটা কি ওয়েভলেন্থ কত না ডিস্টেন্স বিটুইন দ্য টু ক্রিস্ট, এইটার থেকে এইটার যে দূরত্ব। v হচ্ছে স্পিড, ভেলোসিটি স্পিড, মিটার বা সেকেন্ড। এইভাবে মিটার পার সেকেন্ড মানে কি এইভাবে যেতে যেতে এইভাবে যাচ্ছে তো, এইখান থেকে এতটা সময় যেতে কতটা সময় লাগলো এবং কত কিলোমিটার গেল, দ্যাট ইজ দ্য স্পিড। স্পিড মানে কি কত কিলোমিটার বা মিটার গেল পার সেকেন্ড। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি the wave crest that go through a point in a certain time। কিরকম না এটা হচ্ছে সাইক্লিক নেচার, কতবার চক্রাকারে আই মিন এইভাবে কতবার কারের ভেতর দিয়ে বা কতবার আপস অ্যান্ড ডাউনস এর ভেতর দিয়ে। দেখো ফ্রিকোয়েন্সি কথাটার মানে হচ্ছে নাম্বার অফ অকারেন্স, কতবার এই আপস অ্যান্ড ডাউনস এর ভেতর দিয়ে সে পৃথিবীকে কাভার করছে। দেখো জেট স্ট্রিমের এক একটার ওয়েভলেন্থ অনেক বেশি, 8000 কিলোমিটার পর্যন্ত। বলছে জেট স্ট্রিম তার 5টা থেকে 7টা কার্ভেচারের ভেতরে, 5টা থেকে 7টা কার্ভেচারের ভেতর থেকে, মানে 1 2 3 4 5, প্রত্যেকটা হচ্ছে 8000, 6 থেকে 8000। এই 5 থেকে 7টা আপস অ্যান্ড ডাউনস বা কার্ভেচারের ভিতরে সারা পৃথিবীকে কিন্তু কভার করে দিতে পারে। তাহলে সো মুভিং সো ফাস্টার, কি দ্রুত সঙ্গে চলে। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই 5টা কার্ভেচারে পৃথিবীকে ঘুরে আসতে পারে। তাহলে পৃথিবীকে একবার ঘুরে আসতে জেট স্ট্রিম খুব তাড়াতাড়ি পারে, কারণ ওর ওয়েভলেন্থ অনেক বেশি। হোয়াট ইজ ওয়েভলেন্থ? ডিস্টেন্স বা লিনিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু ক্রিস্ট। হোয়াট ইজ লেন্থ? ওয়েভলেন্থ। আচ্ছা, এবারে আসছি ওয়েভ ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। ভেলোসিটি মানে কি কতটা লিনিয়ার ডিস্টেন্স জেট স্ট্রিম যেতে পারছে কত সময়। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ অকারেন্স, কতবার ঘটনাটা ঘটছে। একটা ওয়েভের মাথা কতবার তৈরি হচ্ছে, দ্য ওয়েভ ক্রিস্ট দ্যাট গ্রো থ্রু এ পয়েন্ট ইন এ সার্টেন টাইম, কতবার ওয়েভ ক্রিস্টের মাথা একটা টাইম ফ্রেমে তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে আসছে জিওস্ট্রফিক উইন্ড। জিওস্ট্রফিক উইন্ড কিন্তু সারফেস অফ দ্য আর্থ সারফেসে দেখা যায় না, ভূপৃষ্ঠের কাছে কখনোই দেখা যায় না। জিওস্ট্রফিক উইন্ড আমি প্রথমেই বলেছি জেট স্ট্রিম হলো জিওস্ট্রফিক উইন্ড। তাহলে জিওস্ট্রফিক উইন্ড কতটা উপরে দেখতে পাওয়া যায়? ভূপৃষ্ঠ থেকে অ্যাটলিস্ট 600 মিটার উঁচুতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, জিওস্ট্রফিক উইন্ড মানে কি? উইন্ড ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার, সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে বাতাস বয়। জিওস্ট্রফিক উইন্ড বাস্তবিক পক্ষে কি না ব্যালেন্স বিটুইন দ্য টু ফোর্সেস, দুটো শক্তির ভারসাম্য। কি কি শক্তি? হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট অ্যান্ড কোরিওলিস ফোর্স। ওকে, আচ্ছা, হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট এইটা তো তোমরা জানো। যদি কোনো কারণে এখানে লো ইনসোলেশন হয় এবং কনসিকুয়েন্সলি সেখানে হাই প্রেসার হবে, আর কোনোখানে যদি হাই ইএমআর হয়, হাই ইনসোলেশন হয়, লো প্রেসার হবে। অতএব জল ঢাললে যেরকম উঁচু থেকে নিচুতে যায়, হাই প্রেসারের থেকে অলওয়েজ স্ট্রেট লাইনে বাতাস লো প্রেসারে যেতে চাইবে। দ্যাট ইজ নোন অ্যাজ হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট। হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট না হলে কোনো বায়ু প্রবাহ হয় না। দেখো এটা হচ্ছে হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট।
আর তোমরা রোটেশন অফ আর্থ এর জন্য যে সিউডো ফোর্সের জন্ম হয় তাকে কোরিওলিস বলে, ফোর্স বলে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি পৃথিবী স্টপ হয়ে গেলে কোরিওলিস ফোর্স স্টপ হয়ে যাবে, পৃথিবী ঘুরছে বলে কোরিওলিস ফোর্সের অস্তিত্ব, এটা সিউডো ফোর্স। তো কোরিওলিস ফোর্স কেন না আর্থের রোটেশনের জন্য। তোমরা তো জানো এটা যদি হাই প্রেসার হয়, এটা লো প্রেসার হয়, তার হরাইজন্টাল প্রেসারের গ্রেডিয়েন্টের জন্য বাতাস এদিকে যেতে চাইবে। আর পৃথিবী ঘুরছে বলে নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাস রাইট হ্যান্ড সাইডে যেতে চাইবে, কিন্তু বাতাস এদিকেও যেতে পারবে না, বাতাস এদিকেও যেতে পারবে না। এই দুটোর ভিতরে একটা ভারসাম্য রক্ষিত হবে। বলছে হাই প্রেসার থেকে লো প্রেসারে বাতাসে সরাসরি যাওয়ার কথা ছিল ডিউ টু হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট, কিন্তু বাতাস তো সরলরেখায় যেতে পারবে না। আবার কোরিওলিস ফোর্স থাকার জন্য আর যেমন বাতাস যাচ্ছিল সে পথে তার বাধাও পড়বে। দেখো এটা কোরিওলিস ফোর্সের ছবি দেখার চেষ্টা করছি, এটা কোরিওলিস ফোর্স। আচ্ছা, তাহলে কোরিওলিস ফোর্স থাকার জন্য কি হবে না, এই তো হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট, এটা হাই প্রেসার থেকে লো প্রেসারের বাতাসের এরকম স্ট্রেট লাইনে আসা উচিত ছিল, কিন্তু বাতাস তো স্ট্রেট লাইনে আসতে পারছে না। পৃথিবীর রোটেশন যেহেতু ওয়েস্ট থেকে ইস্ট, সেই রোটেশনের কারণে এই কোরিওলিস ফোর্সের উৎপত্তি, এটা সিউডো ফোর্স। এর নর্দার্ন হেমিস্ফিয়ারে বা নর্থ পোলের দিকে রাইট হ্যান্ড সাইডে, এটা সাউথ পোল, দক্ষিণে সাউথ পোল আছে, লেফট হ্যান্ড সাইডে বেঁকে যাবে। এই দুটো ফোর্সের জন্য হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এই যে হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স অ্যান্ড কোরিওলিস ফোর্স এমন ভাবে ভারসাম্য রক্ষিত হবে যে ভূপৃষ্ঠ থেকে 600 মিটার উপরে বাতাস ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার। এখানে আমি একটা কথা বলে রাখি যে পৃথিবী যেহেতু স্ফিয়ার্সে, পৃথিবীর এখানটার উইডথ সবচেয়ে বেশি, দেখো 25000 মাইল। ওকে, তাহলে পৃথিবী এর পোল তো হচ্ছে ভীষণ পয়েন্ট, সেখানে লিনিয়ার ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। তো 20 ফিট 24 আওয়ার্সে ঘোরে, আর এই বড় ডিস্টেন্সটা 24 আওয়ারে ঘোরে। অবভিয়াসলি পৃথিবীর রোটেশনাল স্পিড অনেক বেশি ইকুয়েটোরিয়াল অঞ্চলে, কারণ এই লিনিয়ার ডিস্টেন্সটা কভার করে 24 ঘন্টায়, আর এইটুকু লিনিয়ার ডিস্টেন্স কভার করে 24 ঘন্টায়। অবভিয়াসলি এখানে রোটেশনাল স্পিড হবে হায়ার। ওকে, তো পৃথিবীর রোটেশনাল স্পিড হায়ার ইন ইকুয়েটর ডিউ টু লেন্থ অফ দ্য ইকুয়েটর। ওকে, আর কোরিওলিস ফোর্স কিরকম না, এর অ্যাঙ্গুলার মুভমেন্টের জন্য কোরিওলিস ফোর্স একেবারে জিরো ইন ইকুয়েটর। যত নর্থ অ্যান্ড সাউথে যাবে তত কিন্তু কোরিওলিস ফোর্স বাড়বে। তাহলে কোরিওলিস ফোর্সের সঙ্গে রোটেশন অফ আর্থের বা স্পিড অফ রোটেশন অফ আর্থের ইনভার্স রিলেশন আছে। তাহলে আর্থ is moving east to west and rotational speed is higher in the equator, lower in the pole, but the Coriolis field almost zero at equator and increases with the increasing the latitude. যত পোলের দিকে যাবে তত কোরিওলিস ফোর্স বাড়বে। এটার সঙ্গে কিন্তু আমাদের জেট স্ট্রিমের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই দেখো প্রেসার গ্রেডিয়েন্টের সঙ্গে কেমন ভাবে রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ডে ঘোরে, সেই ছবিটা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি কিভাবে জিওস্ট্রফিক উইন্ড ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার। এই ছবিটা একটু মন দিয়ে লক্ষ্য করো। দেখো এখানে হাই প্রেসার আছে, এখানে লো প্রেসার আছে। অবভিয়াসলি হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্ট এই সোজাসুজি ভাবে যাওয়ার চেষ্টা করবে, বাট ডিউ টু রোটেশন অফ আর্থ এটা রাইট হ্যান্ড, যেহেতু পৃথিবী এই দিকে ঘুরছে ওয়েস্ট টু ওয়েস্ট, তাহলে একটু ডান দিকে বেঁকে যাবে, এবং যত ও নর্থে যাবে তত ডান দিকে বাঁকতে শুরু করবে, এবং এই যত ডান দিকে বাঁকবে তার রাইট হ্যান্ড সাইডে ও বাঁকবে। দেখো প্রথমে এরম জার্নি স্টার্ট করেছিল, ধীরে ধীরে এই ব্লু লাইনটা যেমন সেখানে এসে পৌঁছলো। এবারে কোরিওলিস ফোর্স কোথায় ক্রিয়া করবে, এই ব্লু লাইনটা রাইট অ্যাঙ্গেলে, অবভিয়াসলি এদিকে। তারপর এ আরো যত উত্তরে যাবে, নর্থ পোলের দিকে যাবে, তত রাইট হ্যান্ড সাইডে বেঁকে যাবে ডিউ টু কোরিওলিস ফোর্স। তাহলে এরকম হবে। তখন কি হবে, এর 90 ডিগ্রিতে যে বাতাসটা বইবে সেটা এরকম বইবে। তো সার্টেন লেভেলের পর এই বাতাসটা মুভ করতে 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 উইল ব্লো প্যারালাল টু দ্য আইসোবার। চলো এই ছবিটাতে দেখার চেষ্টা করি। এটা হাই প্রেসার, এটা লো প্রেসার। ডিউ টু ফ্রিকশন অফ দ্য আর্থ, ডিউ টু রোটেশন অফ দ্য আর্থ, রাইট হ্যান্ড সাইডে বেঁকে যাচ্ছে।
তারপরে এটা রাইট হ্যান্ড সাইডে বেঁকে গেল। ঠিক আছে, কথাটা বোঝার চেষ্টা করবে। তাহলে এই বাতাসটার এক্সিস্টেন্স রইল না। ঠিক আছে, এমন বওয়া উচিত ছিল। এখন বাতাস বইছে এরকম। তাহলে এর যত নর্থে যাবে তত রাইট হ্যান্ড সাইডে বেঁকবে। এর পরের স্টেপে কি হবে? বাতাস এর রাইট হ্যান্ড সাইডে বেঁকবে। এর পরের স্টেপে বাতাস কি হবে? এর রাইট হ্যান্ড সাইডে বেঁকবে। এর পরের স্টেপে বাতাস কি হবে? এর রাইট হ্যান্ড সাইডে বেঁকবে। কোরিলিয়াস ফোর্সটা এমন ভাবে ব্যালেন্স হবে, একসময় মনে হবে বাতাস যেন প্যারালাল বইছে আইসোবারের। দেখো নিচের ছবিটা দেখো, কার্ড দুটো নর্দার্ন হেমিস্ফিয়ারের ছবি দেখিয়েছি। একই ঘটনা বোথ হেমিস্ফিয়ারে চাইবে যে জিওস্ট্রফিক উইন্ডে কি হয়, কোরিলিয়াস ফোর্স অন হরাইজন্টাল প্রেসার গ্রেডিয়েন্টস এমন ভাবে ভারসাম্য রক্ষা করে যে ওইটা ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার। দেখো প্রথমে কি হচ্ছিল, এমন ভাবে হওয়া উচিত ছিল, এর থেকে ডান দিকে বেঁকলো। ঠিক আছে, দেন বাতাস এইভাবে বইছিল। সেকেন্ড স্টেপে এর থেকে একটু ডান দিকে বইল। বাতাস এইভাবে বইছিল, এর থেকে একটু ডান দিকে বইল। আলটিমেট কি হলো? আলটিমেট যেটা হলো, এ ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার। এখানে কিরকম হয় না, কোরিওলিস ফোর্স অ্যান্ড প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এমন ভাবে ভারসাম্য রক্ষা করে ওই রাইট হ্যান্ড সাইড করে যে যে জিওস্ট্রফিক উইন্ড, সেই উইন্ডটা যেটা 600 মিটার উঁচুতে ভূপৃষ্ঠের কাছে হয় না কেন না, কোরিওলিস ফোর্স কম থাকে। যত উঁচুতে থাকে, যত নর্থে এবং যত সাউথে এবং যত অল্টিটিউডে যাবে তত কোরিওলিস বাড়বে, তত ডিফ্লেকশন বাড়বে, তত ব্লোজ প্যারালাল টু দ্য আইসোবার হবে। আচ্ছা দেখো, এটা কোরিওলিস ফোর্সের ছবি। এটা ওয়াটারের ক্ষেত্রে দেখানো হয়েছে, এয়ারের ক্ষেত্রে দেখানো খুব জটিল, কারণ বাতাসকে তো এইভাবে দেখা যায় না। ওয়াটারের ছবি আমি বলেছিলাম কোরিওলিস ফোর্স হচ্ছে ইনার্শিয়াল ফোর্স, এটা ওয়েভস এর ক্ষেত্রে দেখানো হয়েছে। ঠিক এইভাবেই ঘটনাটা ঘটে। আপাত দৃষ্টিতে খুব স্লো মোশনে দেখো, তাহলে দেখো খুব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন জল এদিকে বইছে অথবা জল এদিকে বইছে। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ জিওস্ট্রফিক উইন্ড অ্যান্ড দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ জেট স্ট্রিম। তাহলে জেট স্ট্রিমের কি স্পিড ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার? সারা বছর একই স্পিডে বয়? হ্যাঁ, খুব স্পিড তো বোঝা গেল, কিন্তু সারা বছর একই স্পিডে বয়? আনসার হচ্ছে অবভিয়াসলি না। হাই ডিউরিং দ্য উইন্টার অ্যান্ড লো ডিউরিং দ্য সামার। গরমের ঠান্ডায় এর ঋতুভেদে এর স্পিডের পরিবর্তন ঘটে। যত কন্ট্রাস্ট অফ টেম্পারেচার হবে, যত কন্ট্রাস্ট মানে তাপের পার্থক্য যত বেশি হবে, তত এর স্পিড বাড়বে। আর স্পিড অফ জেট স্ট্রিম ডিপেন্ড আপন দ্য টেম্পারেচার কন্ট্রাস্ট জোন অফ দ্য টু ডিফারেন্ট এয়ার মাসেস। এখানে আমি একটা কথা বলে রাখি, জেট স্ট্রিমের সঙ্গে ফ্রন্ট ফরমেশনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিরকম? ধরো জেট স্ট্রিম, ধরো এটা আর্থ সারফেস, সাপোজ এটা আর্থ সারফেস, এটা ধরো আর্থ সারফেস থেকে 9 কিলোমিটার উপরে, এটা 9 কিলোমিটার উপরে জেট স্ট্রিম বইছে। জেট স্ট্রিম তো স্ট্রিম, তাহলে এর আপার বাউন্ডারি অ্যান্ড লোয়ার বাউন্ডারি থাকে, স্ট্রিপের আকারে বইছে। আইদার জেট স্ট্রিম এদিকে বইছে অথবা জেট স্ট্রিম এদিকে বইতে পারে। এই যে বাইরের সঙ্গে এই চারপাশের সঙ্গে, এই চারপাশের এলাকাটা যদি ঠান্ডা বা গরম, অনেক ঠান্ডা হয়, আর জেট স্ট্রিম যদি অনেক বেশি গরম হয়, জেট স্ট্রিমটা অনেক বেশি হট ভেতরটা, স্ট্রিপের ভেতরটা, আর ইন কম্পারিজন টু এই বাইরেটা অনেক ঠান্ডা হয়। কখন ঠান্ডা হবে? অবভিয়াসলি শীতকাল হবে। তাহলে এখানে টেম্পারেচারের কন্ট্রাস্ট অনেক বেশি হবে, অবভিয়াসলি উইন্টারেও বেশি শক্তি হবে, ফ্রন্ট বেশি শক্তিশালী তৈরি হবে এবং জেট স্ট্রিমের গতি অনেক বেশি হবে। উইন্টারে বেশি হবে, আর সামারে কেন হবে না? না, সামারেও এখানে মোটামুটি এটা হাই টেম্পারেচার, এখানেও হাই টেম্পারেচার, সেম টেম্পারেচার গ্রেডিয়েন্টটা অত স্টিফ হবে না। যত টেম্পারেচার গ্রেডিয়েন্টটা স্টিফ হবে, যত ভার্টিক্যাল ডিস্টেন্স বাড়বে, তত জেট স্ট্রিম শক্তিশালী হবে। উইন্টারে এটা বেড়ে যায়। জেট স্ট্রিম ওয়ার্ক ইন নেচার। এখন প্রশ্ন হচ্ছে কতখানি ওয়ার্ক? এটা কন্ট্রাস্ট অফ টেম্পারেচারের উপর নির্ভর করে। তোমরা তো জানো ডিউ টু নর্মাল ল্যাপস রেট অর এনভায়রনমেন্টাল ল্যাপস রেট, যেটার হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার হাইট, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার হাইট বাড়লে আলটিমেট 6.4 ডিগ্রি হারের টেম্পারেচার যে ফলিং হয়, সে কারণে আপার লেয়ার অফ ট্রোপোস্ফিয়ারের অন অ্যান অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে -57 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তাহলে
নর্মাল ল্যাব স্টেটের কারণে অলরেডি ট্রোপোস্ফিয়ারের আপার লেয়ারে -57 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাপমাত্রা রয়েছে এবং এর পাশাপাশি অ্যাডিয়াব্যাটিক হিটিং অ্যান্ড কুলিং বলা ভালো অ্যাডিয়াব্যাটিক প্রসেস কন্টিনিউস হতে পারে এবং তার সাথে যেটা অ্যাড হচ্ছে দ্যাট ইজ দ্য জেট স্ট্রিম। তাহলে সেখানে একটা কন্ট্রাস্ট অফ টেম্পারেচার তৈরি হচ্ছে। এই কন্ট্রাস্ট অফ টেম্পারেচারে সবচেয়ে বেশি হাই টেম্পারেচার অ্যাকুয়ার করে জেট স্ট্রিম। আর তোমরা তো জানো জেট স্ট্রিমের যদি টেম্পারেচার সব থেকে বেশি হয় এবং তাহলে সেটা সর্বদাই আর একটু ওপর দিয়ে ফ্লো করবে। তোমরা জানো ডিউ টু অ্যাডিয়াব্যাটিক প্রসেস মোর ওয়ার্ম এয়ার মুভস হায়ার। আচ্ছা দেখো এবারে অরিজিন অফ জেট স্ট্রিম। জেট স্ট্রিমের সঙ্গে আমি আগেই বলেছি ফ্রন্ট ফরমেশনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারে। যদি কোনো কারণে কোল্ড অ্যান্ড ওয়ার্ম এয়ার মাসেস এই দুটোর মাঝে যদি খুব কন্ট্রাস্ট অফ টেম্পারেচার তৈরি হয় তবেই কিন্তু জেট স্ট্রিমের তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মানে যখন দুটো ভিন্নধর্মী এয়ার মাস পরস্পর কনভার্জ করে যে বাউন্ডারি বরাবর, সেখান থেকেই কিন্তু জেট স্ট্রিমের অরিজিন। দেখো এটা ওয়ার্ম এয়ার মাস, এটা কোল্ড এয়ার মাস, এটা জেট স্ট্রিম। ইভেন ট্রাইসেলুলার মডেলের সঙ্গে কন্ট্রাস্টিং অফ টেম্পারেচারের বা কন্ট্রাস্ট অফ টেম্পারেচারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অলরেডি তোমরা ট্রাইসেলুলার মডেল আগেই পড়েছো। তুমি যদি দেখে থাকো এখানে আমি একটা কথা উল্লেখ করি, জেট স্ট্রিম কখনো ইকুয়েটর ক্রস করে না। ওর যে মেন্ডারিংটা নর্মালি পোলও গিয়ে পৌঁছয় না, কারণ কন্ট্রাস্ট অফ টেম্পারেচার হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া অফ জেট স্ট্রিম। তাহলে ইকুয়েটর বা পোল এদের টেম্পারেচারে ইউনিফর্মিটি আছে। অবভিয়াসলি জেট স্ট্রিম 30 to 40, 45 নর্থ অ্যান্ড সাউথ ল্যাটিটিউডের ভেতরে সীমাবদ্ধ থাকে। ধরো এটা জেট স্ট্রিমের জোন, কখনো ওকে ইকুয়েটর ক্রস করে না বা পোলে ওর এন্ট্রি হয় না। ওকে, তাহলে একই সঙ্গে কি হচ্ছে, এর অসিলেশন মুভমেন্ট দোলন আপার লেয়ার টু লোয়ার লেয়ারের দোলন এবং নর্থ টু সাউথ ল্যাটিটিউডের দোলনের কারণে কি হচ্ছে দেখো, যদি ভালো করে দেখো এইখানে জেট স্ট্রিম একবার ওই 50-55 ডিগ্রি ল্যাটিটিউডে যাচ্ছে, এখানে জেট স্ট্রিম 28 ডিগ্রি ল্যাটিটিউডে আসছে। এবং তোমরা জানো জেট স্ট্রিমের ভীষণ স্পিড, ভীষণ গতিবেগ এবং এক একটা ক্রিস্ট, এক একটা ওয়েভস এর ওর যে কার্ভেচার পথ, এক একটা কার্ভেচারের লেন্থ 6000 থেকে 8000 কিলোমিটার। অতএব খুব কম সময়ের ভেতরে এই হাই টেম্পারেচার জোন এবং এই লো টেম্পারেচার জোনও ক্রস করছে। ওকে, অ্যান্ড ইন বিটুইন এদের ভেতরে জেট স্ট্রিমের তো স্ট্রিপের আকারে বয়, তাহলে সবসময়তেই একটা কন্ট্রাস্টিং টেম্পারেচার জোন ও নর্মালি নর্থ অ্যান্ড সাউথ ল্যাটিটিউডে মুভ করার জন্য, নর্থ টু সাউথ ওর অসিলেশনের জন্য ও মুভ করার জন্য ও টেম্পারেচার কন্ট্রাস্ট হয়েই থাকছে। আর দ্বিতীয় যে কারণটা, একই সঙ্গে ও কখনো 9 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে নেমে আসছে, কখনো 12 কিলোমিটার পর্যন্ত। তাহলে এই হাইটে যে ইনসুলেশনের কারণে বা নর্মাল ল্যাব স্টেটের কারণে এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের কারণে যে টেম্পারেচার, এবং এই হাইটে সেই টেম্পারেচার নয়, তাহলে ভার্টিক্যালি এন্ড হরাইজন্টালি ও একটা টেম্পারেচার কন্ট্রাস্ট জোনের ভেতর দিয়ে মুভ করছে। মোর ওভার, তার থেকেও বলা ভালো যে এই যখন 30 ডিগ্রির কাছে আসছে, এই জেট স্ট্রিম একটা ডিসেন্ডিং এয়ার কারেন্ট জোন বা অ্যাডিয়াবেটিক কুলিং জোনের ভেতর দিয়ে আসছে। আবার যখন এইখানে যাচ্ছে, পোলের কাছাকাছি যাচ্ছে, সেখানেও একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হিটিং বা কুলিং জোনের পাশাপাশি আসছে। তাহলে খুব সোজা কথায় এ হরাইজন্টাল and vertical contrast of temperature, formation of air mass, contrast of the characteristic of air mass এর ফরমেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, জেট স্ট্রিমের সঙ্গে কিন্তু ব্যারোক্লিনিক কন্ডিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা জানো ব্যারোক্লিনিক কন্ডিশন পড়াবার সময় বলেছিলাম জোনাল ইন্ডেক্সের সঙ্গে ব্যারোক্লিনিকের সম্পর্ক আছে, ব্যারোক্লিনিক কন্ডিশনের সম্পর্ক আছে। ব্যারোক্লিনিক কন্ডিশন কি, যদি প্রেসার লাইন টেম্পারেচার লাইনকে ইন্টারসেক্ট করে দেখো, তখন তাকে বলে ব্যারোক্লিনিক কন্ডিশন, এনার্জি কনভার্টেড টু দ্য মোশন। দেখো তখনই কিন্তু এনার্জি কনভার্টেড টু দ্য মোশন হয়। আমি যদি ই কে এনার্জি দিয়ে প্রকাশ করি আর টি কে
টেম্পারেচার দিয়ে প্রকাশ করি, আর কালো রঙের লেখা P যদি প্রেসার হয়, প্রেসার আর টেম্পারেচারের কন্ট্রাস্ট তৈরি হয়। এটা প্রেসার জোন, ইউনিফর্ম প্রেসার জোন, এটা ইউনিফর্ম টেম্পারেচার জোন। এরা পরস্পরকে যখন ইন্টারসেক্ট করে তখন কিন্তু এনার্জি রিলিজ করে। এই এনার্জি কি করে? এদের গতির জন্য কারণে পরিণত হয়। এনার্জি কনভার্টেড ইনটু দ্য মোশন। দেখো ব্যারোক্লিনিক কন্ডিশন কেন না, প্রথমে টেম্পারেচার কন্ট্রাস্ট, প্রথমে টেম্পারেচারের পার্থক্য, দেন ডেনসিটির কন্ট্রাস্ট পার্থক্য, দেন পোটেনশিয়াল এনার্জির পার্থক্য, কারণ এর উপরে নির্ভর করে এনার্জি, আর এনার্জি কনভার্টেড ইনটু দ্য মোশন, বাতাস বইতে শুরু করে। তাহলে ব্যারোক্লিনিক কন্ডিশনের ফরমেশনের সঙ্গে জেট স্ট্রিমের ঘনিষ্ঠ যোগ আছে। ব্যারোক্লিনিক কন্ডিশন যদি তৈরি না হতো, জেট স্ট্রিমকে আমরা পেতাম। দেখো একটু ভালোভাবে বিবেচনা করো। দেখো জেট স্ট্রিম নর্মালি 30 to 45 ডিগ্রি নর্থ আর সাউথ ল্যাটিটিউডের মধ্যে মুভ করে, তাহলে এটা ওর অসিলেশন জোন। হাইট 9 থেকে 12 কিলোমিটার। এখানে কি হয়, অ্যাডিয়াবাটিক প্রসেস আর নর্মাল ল্যাপস রেটের জন্য এখানে টেম্পারেচার কন্ট্রাস্ট আর এখানে টেম্পারেচার কন্ট্রাস্ট খুব বেশি, অথচ খুব সুপারসনিক স্পিডে খুব তাড়াতাড়ি এখান থেকে ওখানে পৌঁছে যায়। তাহলে কন্ট্রাস্ট অফ টেম্পারেচার ইজ ভেরি ভাইটাল। আবার যদি আরেকটা তৃতীয় জিনিসটা দেখো, যে এটা হচ্ছে তোমার অ্যাডিয়াবাটিক হিটিং জোন, এখানে বাতাস অ্যাসেন্ডিং, আর এটা হচ্ছে অ্যাডিয়াবাটিক কুলিং জোন, এখানে বাতাস ডিসেন্ডিং। এই তিনটি অ্যাডিয়াবাটিক প্রসেস, নর্মাল ল্যাপস রেট অ্যান্ড অসিলেশনের কারণে, ওই নর্থ সাউথ যে ল্যাটিটিউডাল হিট ব্যালেন্সের যে পার্থক্য, এর কারণে জেট স্ট্রিম অঞ্চলে টেম্পারেচার কন্ট্রাস্ট খুব ঘনিষ্ঠ, খুব তীব্রভাবে তৈরি হয় এবং ব্যারোক্লিনিক কন্ডিশনের তৈরি হয়, এবং এটার ফলে এয়ার মাসের টেম্পারেচার কন্ট্রাস্ট তৈরি হয় এবং তার ফলে অরিজিন অফ জেট স্ট্রিম হয়ে থাকে। আচ্ছা, জেট স্ট্রিম কত রকমের হয় আমি প্রথমেই বলেছি। পোলের এক্সট্রিম করে এবং ইকুয়েটোরিয়াল অঞ্চলে জেট স্ট্রিমের ফর্মেশন হওয়া সম্ভব নয়, বা জেট স্ট্রিম ঢুকতেও পারে না, ক্রস করতে পারে না। কন্ট্রাস্ট অফ টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জেট স্ট্রিম। তাই জেট স্ট্রিমকে 3 রকমের হয়ে থাকে। পোলের কোনো জেট স্ট্রিম হয় না, যেটা পোলের ফ্রন্টে থাকে, পোলের গোড়ার দিকে থাকে, আই মিন 60-65 ডিগ্রির কাছে, ল্যাটিটিউডের কাছে, দ্যাট ইজ সার্কামপোলার জেট স্ট্রিম। এই সার্কামপোলার জেট স্ট্রিমটার আরেকটা নাম পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, অথবা সংক্ষেপে বোঝার জন্য সেটাকে পোলার জেট স্ট্রিমও বলা হয়ে থাকে। কিন্তু কখনোই পোলের ভেতরে জেট স্ট্রিম ঢুকতে পারে না। এবার সাবট্রপিক্যাল বা মিড ল্যাটিটিউড জেট স্ট্রিম, মধ্য অক্ষাংশের জেট স্ট্রিম, ওকে, দ্যাট ইজ সাবট্রপিক্যাল জেট স্ট্রিম 30 থেকে 40 ডিগ্রি ল্যাটিটিউডে যেগুলি মুভ করে, আর ট্রপিক্যাল জেট স্ট্রিম 25 থেকে 30 ডিগ্রিতে যখন জেট আসে, দ্যাট ইজ ট্রপিক্যাল জেট বা লো ল্যাটিটিউড জেট। লো মানে নিশ্চয়ই 0 ডিগ্রি নয়, কারণ ইকুয়েটরের জেট আসতেই পারে না। ট্রপিক্যাল জেট যদি ট্রপিক্যাল অঞ্চলে থাকে, মিড ল্যাটিটিউড বা সাবট্রপিক্যাল যে অঞ্চলে যদি থাকে সাবট্রপিক্যাল জেট, আর পোলের চারপাশে থাকলে পোলার বা সার্কামপোলার জেট। এই মূলত জেট স্ট্রিমকে 3 ভাগে ভাগ করা হয়। এবং তাছাড়াও জেট স্ট্রিমের কিছু লোকাল নাম আছে। কি রকম বিষয়টা বলতো, সেই অনেক নদী যে পাড়ার ভেতর দিয়ে যায়, সে পাড়ার নামে নদীর ঘাটের নাম হয়, যেমন অনেকটা সেরকম। আফ্রিকার সোমালির পাশ দিয়ে যখন যাচ্ছে, সোমালিয়ান জেট, নকটার্নাল জেট, যেরকম যেখানের পাশ দিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি 3 রকমের জেট, পোলার, সাবট্রপিক্যাল আর ট্রপিক্যাল। এটা যে অঞ্চলের উপর দিয়ে যখন যাচ্ছে তখন তার নামে সে অঞ্চলটা যোগ করে বলবার রীতি আছে। ওগুলো লোকাল নেম, বাট দোজ আর নট দ্য টাইপস অফ জেট স্ট্রিম। আচ্ছা, এরপরে আসছি রসবি ইন্ডেক্স। রসবি ইন্ডেক্স জিনিসটা কি না, কার্ল গুস্তাভ রসবি বলে একজন ভদ্রলোক প্রথম আবিষ্কার করেন যে জেট স্ট্রিম কিভাবে ফাংশন করে, রাদার জেট স্ট্রিম কিভাবে ঘোরাফেরা করে, রাদার মুভমেন্ট অফ দ্য জেট স্ট্রিম। আচ্ছা, রসবি ভদ্রলোকের সারনেম, তাই এটাকে রসবি ওয়েভস বলে। বা এই ঘটনাটাকে জেট স্ট্রিমের যে অরিজিন থেকে তার ডিকে, একটা জেট স্ট্রিমের অরিজিন থেকে ডিকে যে লাইফ সার্কেল, সেটা ঠিক কোন কোন স্টেপে হয়। যেহেতু জেট স্ট্রিম বেসিক্যালি ওয়েভ বা কার্ভেচার পথ ফলো করে, সেজন্য এটার নাম দিয়েছে রসবি ওয়েভস। এটা রসবি ইন্ডেক্স কি? রসবি ইন্ডেক্স নাথিং বাট লাইফ সার্কেল অফ এ জেট স্ট্রিম।
জেট স্ট্রিমটার অরিজিন থেকে ও শক্তি হারানো পর্যন্ত তার জীবন চক্রকে যদি কটা ধাপে ভাগ করা যায় সেটাকে বলে রসবি ইন্ডেক্স। এটা পাথ অফ দ্য জেট স্ট্রিম, কোন পথে পথে জেট স্ট্রিম যাচ্ছে, রাদার জেট স্ট্রিমের জীবন চক্র। জেট স্ট্রিম নেভার ক্রসেস দ্য ইকুয়েটর। আমি আবারও বলেছি কেন না, সেখানে কনভেকটিভ সেল থাকে, পরিচলন স্রোত থাকে, সেজন্য যেতে পারে না। আর পোলে এক্সট্রিম হাই প্রেশারের জন্য ও যেতে পারে না। আচ্ছা, জেট স্ট্রিমের অরিজিন হাই জোনাল ইন্ডেক্স টু লো জোনাল ইন্ডেক্স, রসবি বললেন। হাই জোনাল কেন? আমরা তো নর্মালি জানি লো থেকে সব জিনিস হাই ওঠে, এটা কেন হাই থেকে লোয়ে যাচ্ছি না? হাই থেকে লোয়ে যাওয়ার পেছনে প্রধান কারণটাই হচ্ছে জেট স্ট্রিম একটা এক্সট্রিম ক্লাইম্যাটিক ইভেন্ট, এক্সট্রিম মেট্রোলজিক্যাল ইভেন্ট। এই এক্সট্রিম ইভেন্টটা জন্মের জন্য কি দরকার হয়, অরিজিনের জন্য কি হয়? Two contrasting air masses, contrasting in the sense of temperature, in the sense of pressure, in the sense of energy. এগুলোর কি কি এককে মাপছি? In thermodynamics, in contrast of thermodynamics indicator. তো দুটো কন্ট্রাস্টিং টেম্পারেচার যখন পরস্পর মুখোমুখি হয়, this is the very high pressure gradient, very high temperature gradient, very high baroclinic condition. That's why it is called high zonal index. তাহলে initiation or origin of the jet stream started from the high zonal index. কেন? Due to contrasting in air mass, contrasting in terms of baroclinic condition, in terms of energy, in the terms of pressure, all these things. Okay, তাহলে suppose this is warm air, this cold air. এই মাঝাবর্তী অঞ্চলে জেট স্ট্রিমের জন্ম হয়। both are the very keen contrast, very soft contrast, খুব তীব্র পার্থক্য প্রেসারের, চাপের, ব্যারোক্লিনিক কন্ডিশনের। সেকেন্ড স্টেজে কি আসি দেখো, এটা যদি লো হয়, এটা যদি হাই হয়, both are extreme condition in between, এই দুটোর মাঝাবর্তী অঞ্চলে, মধ্যবর্তী অঞ্চলে জেট স্ট্রিম জন্মলাভ করে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ রসবি ইন্ডেক্স। তাহলে রসবি ইন্ডেক্সের ফার্স্ট স্টেজের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, এখানে দুটো কনভার্জিং এয়ার মাস আছে, দেখো এই লাইন বরাবর এরা কনভার্জ করছে, দ্যাট ইজ ফর্মেশন অফ ফ্রন্ট। ফর্মেশন অফ ফ্রন্ট কেন? ডিউ টু এক্সট্রিম হিট, এক্সট্রিম এনার্জি, এক্সট্রিম ব্যারোক্লিনিক কন্ডিশন। তার দুটো পাশাপাশি কন্ট্রাস্টিং এয়ার মাস মার্চ করছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ দ্য স্টেজ অফ কনভার্জেন্স। This first stage is called high zonal index. এবার দেখো সেকেন্ড জোনাল ইন্ডেক্স কি হয়, সেকেন্ড স্টেজ অফ জোনাল ইন্ডেক্স। এটা কি হয়? লো প্রেসার জোন এন্ড এটা হাই প্রেসার জোন। সো এরা কি হয়? এরা অল্প কার্ভ চাপ পথে ওরা বইতে শুরু করে। কেন? তোমরা জানো তো এই প্রেসার গ্রেডিয়েন্ট এইদিকে আসা যাওয়ার চেষ্টা করছে হাই থেকে লো, তো এই একটা কার্ভ পথ ফলো করে, সেটাকে বলছে সেকেন্ড স্টেজ অফ জোনাল ইন্ডেক্স। কি হয় না, একটা পোলার ভর্টেক্স তৈরি হয়। and third stage কি হয়? The intensity of the curvature increase due to contrast of temperature, contrast of barometric condition. যদি এরকম জিনিসটা হয়, আখেরে জেট স্ট্রিমটা বইছে কেমন করে? যদি আমি ভালো করে দেখি বইছে তো এমন করে, দেখো আমি যদি একটা অন্য কালারের অ্যারো নিয়ে দেখাই, জেট স্ট্রিমটা চ্যানেলের ভেতর এইভাবে ধাক্কা খাচ্ছে, চ্যানেলের বাইরে তো বেরিয়ে যেতে পারে না, এদিকে ধাক্কা খাচ্ছে, এদিকে ধাক্কা খাচ্ছে, এদিকে ধাক্কা খাচ্ছে। জেট স্ট্রিমটা তো আখেরে ইস্ট টু ওয়েস্ট বইলো, ফ্লুইড মোশনটা হচ্ছে এদিকে ধাক্কা খাচ্ছে, এদিকে ধাক্কা খাচ্ছে, আলটিমেট প্রবাহ হচ্ছে এইদিকে, সাপোজ ওয়েস্ট টু ইস্ট। তো ঘটনাটা কি ঘটলো? তো এই যে জোনগুলো, এগুলো শার্প কন্ট্রাস্ট অফ প্রেসার জোন, এই যে জোনগুলো অ্যারোর মুখগুলো, তাহলে এই জোনগুলো প্রচুর চাপ এবং প্রেসারের কন্ট্রাস্ট এবং টেম্পারেচারের কন্ট্রাস্টিং জোন। তাহলে এই কার্ভেচার পথটা লং টার্ম জেট স্ট্রিমের পক্ষে ফলো করা সম্ভব নয়। কেন? এই যে এক্সট্রিম অ্যারোগুলোর মাথাগুলি জেট স্ট্রিমকে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হবে। ফোর্থ স্টেজে কি হবে? অনেকটা আমাদের ছোট ক্লাসে পড়া ওই রিভার মিয়েন্ডারিং অ্যান্ড অক্সবো লেকের মতো। এই এত এক্সট্রিম কার্ভ পথ আর জেট স্ট্রিম ফলো করতে পারবে না। এই যে এক্সট্রিম পথটা ছিল,
সেই পথটা ফলো করা আর ওর পক্ষে সম্ভব হবে না। কারণ কি, এই যে এগুলো তো আখেরে তো এগুলি এইভাবে বইছিল, এই যে দেখাচ্ছি বেরিয়ে গেল আমার অ্যারোটা, এইভাবে বইছিল, এটা এক্সট্রিম, এই অ্যারোগুলোর মাথার যে অঞ্চলগুলো, সে প্রেসার অ্যান্ড টেম্পারেচার কন্ট্রাস্ট অ্যান্ড এনার্জি কন্ট্রাস্ট ভীষণ এক্সট্রিম হয়ে যাচ্ছিল। এক্সট্রিম হওয়ার জন্য ও কি করবে, এই যে বাঁকা পথটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, এক্সট্রিম পার্টটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে। তখন কি করবে, আগের মতো একটু সরল পথে যাওয়ার চেষ্টা করবে এবং এখানে এয়ার পার্সেল গুলো গরম বাতাস হিসেবে খানিকক্ষণ অবস্থান করবে, তারপরে সেটা ডাইলিউট হয়ে যাবে আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ারের সঙ্গে। তাহলে দ্যাট ইজ এরকম হয়ে যাওয়ার কথাটার অর্থ কি, না টেম্পারেচার অ্যান্ড প্রেসার কন্ট্রাস্ট অ্যান্ড প্যারোক্লিনিক কন্ট্রাস্ট অ্যান্ড এনার্জি কন্ট্রাস্ট অনেক কমে আসবে, দ্যাট ইজ দ্য লো জোনাল ইন্ডেক্স। তাহলে দুটো এয়ার মাস যখন পাশাপাশি কনভার্জ করবে, যে বাউন্ডারি তৈরি হবে তার অ্যাডজেসেন্ট বা তার মিটিং পয়েন্ট থেকে জন্ম হবে জেট স্ট্রিমের। এক্সট্রিম কার্ভেচার যাওয়ার পর সে আবার আগের পথে স্ট্রেট ফরওয়ার্ড পথে ফেরত আসবে, দ্যাট ইজ কল্ড লো জোনাল ইন্ডেক্স। এবং আবার পরের পথটা আবার সিস্টেমটা কন্টিনিউয়াসলি জেট স্ট্রিম ফলো করবে। আচ্ছা, যদি এইভাবে ছবিতে দেখো, প্রথমে কন্ট্রাস্ট ছিল অনেক কম, তারপরে কন্ট্রাস্ট প্রথমে এদিক এবং ওদিকের কন্ট্রাস্ট বেশি হওয়ার জন্য জার্নি স্টার্ট করলো, দেন কন্ট্রাস্টের কারণে এক্সট্রিমিটি বাড়তে লাগলো, এক্সট্রিমিটি অফ কার্ভেচার বাড়তে লাগলো। অ্যান্ড এই কার পথ লং টার্ম কেউ বিপজ্জনক পথে যায় না, মোশন কখনো বিপজ্জনক পথে যেতে চায় না, তখন কি করবে, এই কার্ভেচারটা ছেড়ে দিয়ে ও আগের মতো সরল পথে বইবে। তার কারণ এখানে যে এক্সট্রিম কন্ট্রাস্ট তৈরি হয়েছিল, এখানে এক্সট্রিম কন্ট্রাস্টটা ক্রমশ ক্রমশ ডিক্রিজিং ট্রেন্ডে চলে আসবে, আর এইগুলো গরম বাতাসগুলো ধীরে ধীরে ডাইলিউট হয়ে যাবে এবং পরবর্তী নিচের অঞ্চলের ক্লাইমেটকে প্রভাব ফেলবে। এই চারটে স্টেপে ভাগ করা হয় high zonal index to low zonal index. It's the path of Rossby index. দেখো এখানে আমি কখনো ইকুয়েটরকে ক্রস করিনি, কখনো দেখো এই ছবিতে পোলে ঢোকেনি। মিড ল্যাটিটিউড টু ট্রপিক্যাল অঞ্চল বা পোলার ফর্ন অঞ্চলের ভেতরে জেট স্ট্রিম সীমাবদ্ধ থেকেছে। দেখো কখনো পোল বা ইকুয়েটরে ও প্রবেশ করেনি। তাহলে জেট স্ট্রিম এত গুরুত্বপূর্ণ, আমি বলেছি আগেই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এর এক্সিস্টেন্স, তার আগে ক্লাইমেটে বা মেট্রোলজিতে এর এক্সিস্টেন্স ছিল না। তো এর ভূমিকা কি, একে পড়বো কেন, বলছি ইন্ডিয়ান মনসুনে জেট স্ট্রিমের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনসুনাল থিওরি যখন পড়বে তখন আলাদা করে এই থিওরি পড়ানো হবে। শুধু জেনে রাখো, আমরা ছোটবেলা থেকে যে হিট ইঞ্জিন থিওরি অফ মনসুন পড়ি, সেই হিট ইঞ্জিন থিওরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেট স্ট্রিম। ছোটবেলা থেকে পড়ি না, পাঞ্জাব প্লেটের কাছে হাই এক্সট্রিম হিটের জন্য, এক্সট্রিম ইনসুলেশনের জন্য লো প্রেসার তৈরি হয়, তাই সাউথ ইস্ট এশিয়ান মনসুন অনসেট অফ মনসুন হয়ে থাকে। বাস্তবিক ক্ষেত্রে সেরকম ঘটনাটা ঘটে না, যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম মে জুন মাসে 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের কাছে অবস্থান করে। কতক্ষণের জন্য অবস্থান করে, একদিন বা দুদিন, একদিন বা দুদিন অবস্থান করে। এবং তোমরা জানো সাবট্রপিক্যাল ওয়েস্টার্লিস্ট যে জেট স্ট্রিমটা হচ্ছে ওয়েস্টার্লিস্ট জেট স্ট্রিম, ইস্ট ওয়েস্ট টু ইস্ট বয়, রাদার ব্লোজ প্যারালাল টু দ্য 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে কে আছে চলো দেখি। 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে আছে টিবেট প্লেটো অ্যান্ড পামির। পামির কিরকম, পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়, ভূপৃষ্ঠ থেকে ওর এলিভেশন অনেকটা উঁচুতে, 4500 মিটার। অতএব এই তো 600 মিটার ও 4500 মিটার এর এলিভেশন। তো এই যখন নেমে আসে না জেট স্ট্রিমটা, এটা কার্ভেচার পথ, এটা খুব কাছে চলে আসে পামিরের উপরে। তাহলে ও তো আমি আগেই বলেছি গ্যালোপিং আছে না, 9 থেকে 12 কিলোমিটারের মতো, এখানে 9 কিলোমিটারে এসেছে। এর উচ্চতা হচ্ছে 4500 মিটার, এটা 9000, এটা 4500। এই খানটা রেডিয়েশন মেথডে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, জেট স্ট্রিম ভীষণ গরম এবং টেরিফিক স্পিড, একদিনের পরেই দুদিনের পরে সেখান থেকে চলে যায়। তাহলে হিট আইল্যান্ড মানে কি, এই এরিয়াটা শক্তিশালী লো প্রেসার তৈরি হয়। আইল্যান্ড কেন না, এই অঞ্চলগুলো অতটা হিট হয় না। এদিকে তো পাঞ্জাবের উচ্চভূমিতে তখন লো প্রেসার ছিল ডিউ টু ইনসুলেশন অ্যান্ড ডিউ টু এক্সিস্টেন্স অফ জেট স্ট্রিম। এই যে অ্যালাইনমেন্টটা জেট স্ট্রিমের ঠিক এমনই, যেমন ভাবে টিবেট প্লেটোর পামির মানহরের অ্যালাইনমেন্ট ইস্ট টু ওয়েস্ট বা ওয়েস্ট টু ইস্ট,
দেন এই অঞ্চলে হিট আইল্যান্ড হয়ে যায়। তাহলে শক্তিশালী যে লো প্রেসার অ্যাট্রাক্ট করে মনসুনকে, সে অ্যাট্রাকশন অনেক গুণ বেড়ে যায়। তোমরা যদি মনসুনের গতিপথ দেখো, দেখবে যেন মনে হয় যেন বে অফ বেঙ্গলের যে মনসুনাল ব্রাঞ্চ, সেটা যেন মনে হয় পামিরের দিকে যাচ্ছে। কেন কি না, শক্তিশালী লো প্রেসারটা আলটিমেট পামিরে তৈরি হয়। দেখো, এটা হচ্ছে টিবেট প্লেটো, জেট স্ট্রিম এর প্লেটোটারও অবস্থান কিন্তু ওই অ্যালাইনমেন্ট অফ জেট স্ট্রিমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। দেখো কিরকম ঘটনাটা ঘটে, এই দেখো এরকম জিনিস ট্রাফ তৈরি করে দেয়। এবং কি হয়, অনসেট অফ মনসুন, মনসুনের আসা এর উপর নির্ভর করে। আচ্ছা, ওয়েদার মানে জেট স্ট্রিম রিমোট সেন্সিং এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো, রিমোট সেন্সিং যখন পড়বে তখন জানবে যে ইনফ্রারেড ব্যান্ড, সেটা ভিজিবল ব্যান্ড নয়, ভিজিবল ব্যান্ডের রাইট হ্যান্ড সাইডে আছে ইনফ্রারেড ব্যান্ড। ইনফ্রারেড ব্যান্ড লং ওয়েভ রেডিও, লং ওয়েভ ইএমআর কে ডিটেক্ট করে। লং ওয়েভ ইএমআর কে ডিটেক্ট করার জন্য হিট এনার্জি ইত্যাদির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেকর্ডের ক্ষেত্রে জেট স্ট্রিমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে স্টিম অক্ষাংশগত তাপের বন্টনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওকে, হিট ওয়েভের ক্ষেত্রে। আর এনভায়রনমেন্টাল পলিউশন কে কন্ট্রোলের ক্ষেত্রে জেট স্টিমের একটা ভূমিকা আছে। কিরকম বলতো, একটা উদাহরণ দিই। ইন্দোনেশিয়ায় 1997-এ ফরেস্ট ফায়ার, নিজের ন্যাচারাল কজে থান্ডারিং এর কারণে বনে আগুন ধরে যায়, দাবানল জ্বলছিল, 4000 মানুষ মারা গিয়েছিলেন, অনেক মানুষকে সরানো হয়েছিল। তা সত্ত্বেও গভর্নমেন্ট সেটা কন্ট্রোলে আনতে পারেনি। তখন অল অফ এ সাডেন, তোমরা জানো জেট স্ট্রিম তো এখানে 9 কিলোমিটার পর্যন্ত ওর হাইট হয়, এদিকে 12 কিলোমিটার পর্যন্ত, হঠাৎ ইন্দোনেশিয়ার ফরেস্ট অঞ্চলের উপর এসে পৌঁছয় এবং ও সাক করে নেয় কাকে না, ইন্দোনেশিয়ার ওই ধোঁয়া ধুলা যেগুলি পলিউশনের কারণ ছিল, এবং সেগুলি চ্যানেল দিয়ে ও ফ্লো হয়ে যায়। অ্যান্ড কি হয়, এনভায়রনমেন্ট ক্রমশ নর্মাল এবং ডাইলুট হয়ে যায়। এবং তোমরা জানো ওর টেরিফিক স্পিড 5 থেকে 7টা ওয়েভের ভেতরে 10 মিনিটের ভেতরে পৃথিবীকে কাভার করে ফেলে। অতএব খুব তাড়াতাড়ি এনভায়রনমেন্টাল পলিউশনকে ডাইলিউট করে ফেলে, লঘু করে ফেলে। আর জেট স্ট্রিমের সম্পর্কে বলতে গেলে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর জানা যায় 42-44 নাগাদ এর গবেষণা এখনো চলছে। এর সম্পর্কে খুব ক্লিয়ার সবকিছু ধারণা এখনো ক্লাইমেটোলজিস্টদের কাছে এসে পৌঁছয়নি। এটা এখনো গবেষণাধীন বিষয়।